আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল 2016 এর ফুল কোর্সের ৩ নাম্বার ক্লাস। তো আজকে আমরা হোম মেনু সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের সাবজেক্ট হোম মেনু। তো হোম মেনুর সম্পর্কে একটু আলোচনা করব যে আমরা গত ক্লাসে ফাইল মেনু সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমরা হোম মেনু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত এই হোম মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে রিবন বারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল করি। এখানে রিবন বারে আমরা দেখতে পাচ্ছি কি কি এই জায়গাতে আছে একটু লক্ষ্য করি। প্রথম আছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস এবং এডিটিং। এই ক্লিপবোর্ড, তারপরে এখানে ক্লিক করি। ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং, এইগুলা নিয়ে কিন্তু নির্দিষ্ট আলাদা আলাদা কাজ আছে। তো এই কাজগুলানের কিভাবে কাজ করতে হয় এইটা সম্পর্কে আজকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা ক্লিপবোর্ড সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। তো এই ক্লিপবোর্ড সম্পর্কে ধারণা কিভাবে নেব? তো এটার জন্য আমরা একটু খেয়াল করি, আমরা যখন একটা সেলে ক্লিক করবো, কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরাই তাহলে এটা জুম হবে। এখন আমরা এইটাতে ক্লিক করি, দেন এই জায়গাতে কিছু যখন লিখি, খেয়াল করি যখন আমরা এটা লিখতে যাচ্ছি, সাপোজ এই জায়গাতে আমরা ঢাকা লিখবো, টিএসএ ঢাকা। তো ঢাকা লিখলাম, একটু খেয়াল করি আমরা যখন ডবল ভিতরে ক্লিক করলাম, যখন আমরা এই ঢাকাকে সিলেক্ট করলাম, মানে ডাইরেক্ট কন্টেন্টকে সিলেক্ট করলাম, তখন কিন্তু এই টোটালটা কিন্তু কোনোটাই কাজ করছে না, কারণ এখানে কোনো কন্টেন্ট ধরার প্রয়োজন নেই এবং কোনো কন্টেন্ট কাজ করে না, এখানে সবসময় সেলস কাজ করে। এইটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে, তাহলে কাজ হবে। তো এই জন্য আমরা টোটাল ঘরটাকে সিলেক্ট করব। ঘরটার নাম কি? সিট2। যখন আমি ঘরটাকে সিলেক্ট করলাম, এই যাতে খেয়াল করেন এই যাতে শো করছে কাট কপি পেস্ট। তো ক্লিপবোর্ডের মধ্যে আছে কাট কপি পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার। কাট কপি সম্পর্কে তো আলাদাভাবে ধারণা দেওয়ার প্রয়োজন নেই। কপি মানে এটাকে কপি হবে, জাস্ট আপনি কপি করে পরে একটা সেলে দিবেন, এই জায়গাতে পেস্ট করে দেবেন, তাহলে এটা পেস্ট হয়ে যাচ্ছে। আর কাট বলতে এটা কাট করলে এটা টোটালটা কাট হয়ে যাচ্ছে এবং কপি হয়ে যাচ্ছে। এই জায়গাতে আপনি জাস্ট পেস্ট করেন, তাহলে এখানে যে ঢাকাটা লেখা ছিল এই জায়গাতে আপনি এটা চলে আসবে। এখন জানার বিষয় আছে ফরম্যাট প্রিন্টার। এইটার মূলত কাজ কি? এটার কাজ হচ্ছে যে সাপোজ আপনি এই ঢাকা লেখাটা আপনি এই জায়গাতেও লিখতেছেন, আবার অন্য জায়গাতেও লিখতে চাচ্ছেন। তো মানে পেস্ট করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মূলত এই কাট কপি পেস্টের মতনই এটা কাজ করবে। তো একটু আমরা ব্যাকগ্রাউন্ড একটু কালার দেওয়ার চেষ্টা করি। আমরা সাপোজ এইটা একটু কালার দেওয়ার চেষ্টা করি। দেন এবার যদি আমরা এই ঘরটাকে সিলেক্ট করে জাস্ট আমরা যদি এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করে দিই, তাহলে এরকম হচ্ছে। সাপোজ আমরা এই জায়গাতে ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা চলে আসছে। ওকে, দেন এই জায়গা থেকে ক্লিক করে সাপোজ, তারপরে এখান থেকে আবার ফরম্যাট ক্লিক করে যদি আমরা এই জায়গাতে ক্লিক করি, তাহলে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা আসছে। এখন আমরা জাস্ট টেক্সটটা নেব কীভাবে? তো টেক্সটটা নেওয়ার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করি, আবার পেন্টারে ক্লিক করব। জাস্ট আমরা যদি এই জায়গাতে সিলেক্ট করে যদি এন্টার মারি, আচ্ছা এই জায়গাতে এটা আসবে না, আমরা একটু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু উঠাই দিই, ফিলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিই। এখানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার উঠাই দেব। এবার যদি আমরা এই প্রিন্টার করে দিই, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার মারবো, তাহলে আর কি এটা হয়ে যাবে। আচ্ছা, তো এইটার ব্যাপারে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমরা টোটালটাকে সিলেক্ট করে আমরা করলাম কি, এই জায়গাতে গিয়ে কালার, ফিল কালার অপশানে গেলাম, যে এখানে গিয়ে আমরা নো কালার করে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কোনো কালার থাকলো না। এই জায়গাতে আমরা খেয়াল করি, এই জায়গাতে ঢাকা বাংলাদেশ লিখি, BNGLS, হ্যাঁ ওকে, বাংলাদেশ লিখলাম। এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা যেহেতু আমি এটা শিখেছি এর আগে যে একটা সেলের মধ্যে লেখা অনেক বড়, তো এটা ছোট করার জন্য আমরা ডবল ক্লিক করলে এটা নির্দিষ্ট জায়গা নিয়ে নিবে। তো এখন আমরা শিখবো হচ্ছে ফন্ট মেনু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো। তো ফন্ট মেনুর ব্যাপারে প্রথমে কি আছে দেখেন, ক্যালিবারিতে মূলত না, এটা নাম হচ্ছে ফন্ট। তো ফন্ট হচ্ছে স্টাইল, এটা বিভিন্ন রকম ফন্ট দিয়ে আপনি লিখতে পারবেন। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফন্টের অ্যারোতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো ফন্ট আছে, স্টাইলিশ যেটা ফন্ট আছে, একটু দেখেন আউটপুটটা কিন্তু এই জায়গাতে শো করছে। তো আমরা সবসময় স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হিসেবে আমরা টাইমস নিউ রোমান যে ফন্ট আছে এইটাকে আমরা সিলেক্ট করে দেবো। ওকে, দেন এইটাকে দিয়ে আমরা সবসময় লেখার চেষ্টা করব। তারপর আসছে যে ফন্ট সাইজ, এটাকে বলছি আমরা ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ এই জায়গায় সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 72। আমরা এখান থেকে চাইলে ফন্ট সাইজ আমরা বাড়াতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে 14 থেকে 16, এটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, এবং 11 হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে। এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তারপরে আছে দেখেন, একটু খেয়াল করি,
ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিসক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজ হচ্ছে যে এটা আস্তে আস্তে লেখাটাকে বড় করে দিবে, চাইলে 100-200 করতে পারবেন। আবার ডিসক্রিজ ফন্ট সাইজ হচ্ছে যে এটাকে আস্তে আস্তে নিচে এটা ছোটো করে দিতে পারবেন, চাইলে এটা আস্তে আস্তে মানে 8-এর নিচেও করে দিতে পারবেন। এখানে 8-এর নিচে হবে না, তার উপরে করে দিতে পারবেন। ওকে, তারপরে একটু আমরা খেয়াল করি এইটা সম্পর্কে ধারণা দিলাম। তার নিচে কি আছে দেখেন, বোল্ড। তো এটা আমরা 11 সাইজ করে দিলাম, তাহলে নির্দিষ্ট থাকবে। বোল্ডের কাজ কি? বোল্ডের কাজ হচ্ছে যে আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাচ্ছে লেখাটা গাঢ় হচ্ছে। ওকে, Ctrl+B এটা কিবোর্ড কমান্ড। তারপরে ইটালিক, এটার কাজ হচ্ছে যে এই লেখাটাকে একটু ক্রস করে দেবে, ব্যাখ্যা করে দেবে। তারপর আন্ডারলাইন, এটা লেখাটাকে মানে নিচ দিয়ে একটু দাগ দিয়ে দিবে, নিচে একটা দাগ দিয়ে দেবে। ওকে, তো এখন আমরা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমরা একটা নতুন একটা ফাইল ওপেন করি। তো সেই জন্য আমরা এই জায়গাতে আচ্ছা, এখানে রেজাল্ট শিট বলে একটা ফাইল আছে, এটাকে আমরা ওপেন করে দিলাম। একটু অপেক্ষা করা লাগবে, এই যে এখানে একটা ওপেন হলো। ওকে, দেন আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা উঠাই দিলাম। দেন এই জায়গাতে আমরা মার্সেলও তুলে দিলাম, আর এটাকে ধরে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ফরম্যাটটা একদম ডাইরেক্ট সিলেক্ট করে দিলাম। ওকে, দেন তাহলে এরকম হয়ে থাকবে। এবার আমরা এখানে চাচ্ছি এরকমই থাক, সমস্যা নেই। তো আমরা এটাকেও এটা উঠাই দিলাম। এখন আমরা শিখবো হচ্ছে বর্ডারের কাজ। তো বর্ডারের কাজ শেখার জন্য মূলত এটা খেয়াল করি, এখানে যে লেখাগুলো আমি লিখছি এখানে একটা কিছু ডাটা কালেক্ট করা আছে। তো এই যখন ডাটাটা কালেক্ট করলাম তখন কিন্তু এই জায়গাতে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই যে হালকা যে সেল কালার মানে রো নাম্বার এবং রো দাগ এবং কলামের দাগ যেটা আছে এটা খুব একটা সুন্দর এবং স্পষ্ট নয়। তো এটাকে স্পষ্ট করার জন্য আমরা চাইলে বর্ডার ইউজ করতে পারি, যে বর্ডার। ওকে, নো বর্ডার হয়ে আছে। এখন যদি আমি চাই টপ বর্ডার, তাহলে উপরে বর্ডার হবে। যদি বাটম বর্ডার, তাহলে নিচে বর্ডার হবে। যদি টপ বর্ডার করে উপরে বর্ডার হবে, লেফট রাইট ডানে বামে হবে, নো করলে নো হবে। যদি অল করে দিই, একটু খেয়াল করি, যদি অল করে আমরা টোটাল এই জায়গাতে কিন্তু বর্ডার হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাতে দেখতে আমার একটু সুন্দর লাগতেছে। ওকে, তারপরে আমরা একটু আগে যাই, এই জায়গাতে তারপরে আছে কি যে ফিল কালার। তো ফিল কালারটা মূলত কি? ফিল হচ্ছে যে আমি যদি সাপোজ এই জায়গাতে ABCD কলাম সিলেক্ট করলাম প্রথম রো, তো সিলেক্ট করে যদি আমরা ফিল কালারে ক্লিক করে এই জায়গাতে যে ফিল কালারে ক্লিক করে আমরা যদি এই জায়গায় যে কোনো একটা কালার সিলেক্ট করে দিই, তাহলে এই যে যতটুকু আমি সিলেক্ট করছি তার কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা নির্দিষ্ট কালার হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে যদি আমরা বর্ডার অল বর্ডার করে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তবে আবার এখানে ক্লিক করে আমরা নো বর্ডার করে দেবো, তাহলে এটা বর্ডার হারাই যাবে। আমরা যদি এটাকে আবার সিলেক্ট করে যদি আমরা এই জায়গা থেকে নো কালার করে দিই, সেই ক্ষেত্রে এটা নো কালার হয়ে যাবে। ওকে, তারপরে আমরা এখানে চাচ্ছি যে এখানে তারপর কি আছে এই জায়গায় ফন্ট কালার। তো ফন্ট কালার মূলত কি? ফন্ট কালার হচ্ছে যে ফন্ট কালার হচ্ছে লেখার কালার করা। তো এই জন্য আমি এই যে ঢাকা বাংলাদেশকে সিলেক্ট করলাম। অবশ্যই এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু কোনোটা কাজ হচ্ছে না, মানে টেক্সটটাকে সিলেক্ট করলে। সেই জন্য আমরা টোটাল এই সেল নাম্বারটাকে সিলেক্ট করবো, মানে C4 যে বক্সটা আছে, ঘরটা আছে, এইটাকে সিলেক্ট করবো। ওকে, দেন এই জায়গাতে সিলেক্ট করে যদি আমরা এখানে কালারে যাই, যে কোনো একটা কালার সিলেক্ট করলে কিন্তু ফন্ট কালার চেঞ্জ হবে। ব্যাপারটা বুঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার হচ্ছে ফন্ট কালারের ক্ষেত্রে। তারপরে আমরা একটু খেয়াল করি, এই পাশে আছে কি দেখেন, অ্যালাইনমেন্টে আমাদের এই জায়গাতে অ্যালাইনমেন্ট 6 প্রকারের আছে। এই জায়গাতে ইনক্রিজ, ইনডেন্ট, র্যাপটেক্স এবং মার্জিন সেন্টার, এইটা সম্পর্কে আজকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইবার আমরা খেয়াল করি, প্রথমত মার্জ অ্যান্ড সেন্টারের কাজটা একটু বোঝার চেষ্টা করি। মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে যে একাধিক সেল একটি সেলে রূপান্তরিত করার জন্য আমরা মার্জ অ্যান্ড সেন্টার ব্যবহৃত করে থাকি। সাপোজ এই জায়গাতে রো 1 এবং 2 কে সিলেক্ট করে A এবং ABCD পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই 1 2 3 4 5 6 7 8 8টা কলামকে আমরা 8টা বক্সকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চাচ্ছি একটিতে পরিণত করতে। সেক্ষেত্রে আমরা করবো কি, মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করব, তাহলে এটা একটিতে পরিণত হয়ে যাবে। ওকে, দেন একটিতে হয়ে গেলে আমরা করতে পারি কি, এবার এই জায়গাতে কিছু টেক্সট লিখি। সাপোজ এই জায়গাতে ঢাকা লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, ঢাকা লিখে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমরা মার্জ অ্যান্ড সেন্টার করলে এটা জায়গাতে হয়ে গেল, অনেক বড় হয়ে গেল একটা ঘর। এবার ঘরের নাম কি, এই যে নেম বক্সে খেয়াল করে আমরা A1 বক্সের নাম। তো এবার এখানে আমরা অ্যালাইনমেন্টের কাজ এবার বোঝার চেষ্টা করি। অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে যে এটা কি, অ্যালাইন লেফট লেখাটা বামে থাকবে, অ্যালাইন সেন্টার লেখাটা ডানে থাকবে, মাঝখানে থাকবে, অ্যালাইন রাইট লেখাটা ডানে থাকবে। এটা কি, এটা হচ্ছে
বাটম অ্যালাইন মানে লেখাটাকে ডানে দিলাম, তবে এটা বাটমে থাকবে। লেখাটা ডানেই আছে, কিন্তু যদি আমরা সেন্টার মিডিল অ্যালাইন করি তাহলে এটা মাঝখানে থাকবে। একটু খেয়াল করে এটা মাঝখানে উঠতেছে। লেখাটা যদি ডানেই থাকবে, লেখাটা টপ অ্যালাইন করে দেবো, তাহলে এটা টপে হয়ে যাবে। এবার মূলত এইটা যদি আমরা মাঝখানে দিয়ে দিই, এটা মাঝখানে হয়ে যাবে। জাস্ট সেন্টারে আমরা মাঝখানে করে দিলাম, তাহলে এটা মাঝ বরাবর হয়ে যাবে। এবার আমরা করতে পারি কি, এটা অ্যালাইনমেন্ট মূলত এক্সেলে 6 প্রকার। একটা হচ্ছে যে টপ অ্যালাইন, একটা হচ্ছে মিডিল অ্যালাইন, একটা হচ্ছে বাটম অ্যালাইন, লেফট, সেন্টার এবং রাইট। ওকে, তারপরে হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিসক্রিজ ইনডেন্ট। তো জাস্ট আমরা যদি কার্সরটা তার জাস্ট তার গায়ে টাচ করি, তাহলে কিন্তু অটোমেটিকলি নামটা তার দেখা যাবে। এই জায়গাতে যদি আমরা ডিসক্রিজ ইনডেন্ট করি, তাহলে লেখাটা কিন্তু ডানের দিক যাবে। আবার যদি আমরা ইনক্রিজ ইনডেন্ট করি, তাহলে লেখাটা কিন্তু ডানের দিকে যাবে, এবং ডিসক্রিজ ইনডেন্ট করি তাহলে লেখাটা কিন্তু বামের দিকে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? ইনক্রিজ ইনডেন্ট করলে ডানের দিকে যাবে, এবং ডিসক্রিজ ইনডেন্ট করলে বামের দিকে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে এই মাঝখানে একটু খেয়াল করে, একটু সেল নাম্বারটাকে আমরা এটাকে আবার সিলেক্ট করে র্যাপ টেক্সট তুলে দিই আমরা, এটাই থাকবে। দেন ওকে। এবার খেয়াল করি, আমি যে ঢাকা বাংলাদেশ লিখেছি এটা কিন্তু একটি সেলে, ওকে, কিন্তু লেখাটা অনেক বড়, সেই ক্ষেত্রে কিন্তু 2টা সেলে কিন্তু ঘিরে নিছে। তো সেই জন্য আমি চাচ্ছি যে একটি সেলেই নিচের দিকে নিয়ে নিক, বা এইটুকু জায়গার মধ্যে সে কেটে যাক। তো সেই ক্ষেত্রে কী করবো? তো সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা যদি র্যাপ টেক্সট করে দিই, এখানে র্যাপ টেক্সট করলে হবে কি, যে লেখাটা যতই বড় হোক না কেন, এটা নিচের দিকে নেমে এসে এই কলামেই, এই আয়তনের মাঝখানে কিন্তু সে র্যাপ হয়ে যাবে। ওকে, এটাকে আমরা তুলে দিলে আমার আগের অবস্থা ফিরে যাবে। আর এখানে মার্জ অ্যান্ড স্যান্ডের কাজ তো আমি শিখিয়ে দিলাম। এটা মূলত হচ্ছে সিলেক্ট করলে হবে কি, যে একাধিক সেলকে একটি সেলে পরিণত করার জন্য আমরা মার্জ অ্যান্ড স্যান্ডেল ব্যবহার করে থাকি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আছে নাম্বারিং। তো নাম্বারের ব্যাপারটা একটু আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করি নাম্বার, এখানে প্রথমত আমরা এই জায়গাতে কি আছে, এটা ফরম্যাট, নাম্বার ফরম্যাট। তো নাম্বার ফরম্যাটে এই জায়গাতে অনেকগুলো কিন্তু সিস্টেম আছে। একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে যে হোম, একটা হচ্ছে কারেন্সি, একটা হচ্ছে অ্যাকাউন্টিং, একটা হচ্ছে শর্ট ডেট, লং ডেট, টাইম, এবং এই জায়গাতে আছে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক এবং টেক্সট। এইটার ব্যাপারে আজকে আমরা কাজ করার চেষ্টা করব। ওকে, তো প্রথমত আমি যদি এখানে জেনারেল সিলেক্ট করে দিই, এখানে খেয়াল করা জেনারেল, আমি যেটাই দিব না কেন সেটা এই জায়গাতে কিন্তু কাজ করবে। জেনারেল মানে নর্মাল ব্যাপারটা। ওকে, তারপরে এই জায়গাতে আমি সাপোজ 10 দিই, 10 দিয়ে আমরা যদি এই জায়গাতে যদি নাম্বারিং করে দিই, নাম্বার, তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল করি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার পরে 0.00 থাকে। তো সেই ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে 0.00টা অ্যাড হবে। ওকে, তারপর এখানে কারেন্সি আছে। তো কারেন্সির ক্ষেত্রে 0.00 থাকবেই, প্রথমে শুধু কারেন্সির একটা সিম্বল থাকবে। ওকে, তারপরে যদি আমরা এই যাতে অ্যাকাউন্টিং করে দিই, একই সিস্টেম, জাস্ট আপনি এই যে স্পেসটা বাড়বে, কারণ এই জায়গাটা বেড়ে নিচ্ছে। ওকে, কিছু টাকার সংখ্যা যদি বেশি বৃদ্ধি করে দেন, সেক্ষেত্রে এটা বৃদ্ধি পাবে। ব্যাপারটা বোঝা গেছে? তো তারপর আছে দেখেন শর্ট ডেট এবং লং ডেট। আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে যে 8, মানে অফিস অ্যাপ্লিকেশনের মানটা প্রথমে দিতে হয়, দেন 16, এই জায়গাতে আছে 2024। ওকে, এইটা হচ্ছে ডেট। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা দেখেন অটোমেটিক্যালি কিন্তু ডেটটা হয়ে গেছে, শর্ট ডেট। ওকে, কিন্তু এটা যদি আমরা লং ডেট করে দিই, তাহলে দেখেন, একটু খেয়াল করেন, অটোমেটিকলি ফ্রাইডে, আগস্ট, তারপরে এই জায়গাতে 16 এবং 2024। ওকে, দেন এই জায়গাতে আজকে ডেট এবং নাম্বার এবং মানে কোন মান সেটার কিন্তু নাম দিয়ে দিচ্ছে। ওকে, তো লং ডেটের ক্ষেত্রে টোটাল টেক্সটটা হবে, এবং শর্ট ডেটের ক্ষেত্রে জাস্ট আপনার শর্টটা থাকবে। ব্যাপারটা হচ্ছে এই। ওকে, তাই যদি আমরা টাইম সিলেক্ট করে দিই, এই জায়গায় দেখেন এই যে টাইমটা কিন্তু চলে আসছে। এখন আজকের টাইম আমরা ম্যানুয়ালি এই জায়গাতে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপর আছে দেখেন সায়েন্টিফিক। ওকে, মানে সরি, এই জায়গায় দেওয়া আছে পার্সেন্টেজ। এখন আমি এই জায়গাতে আমি ডাইরেক্ট 10-এর জায়গাতে আমি সরাসরি আমরা জেনারেল করে দিই, তাহলে এটা 10 হয়ে যাবে। এবার যদি আমরা পার্সেন্টেজ করে দিই, তাহলে কিন্তু এই জায়গাতে 1000.00 এটা থাকতে চায়। এখন এটা কমানোর জন্য আমরা কি করতে পারি? এটা কমানোর জন্য আমরা এই জায়গাতে খেয়াল করেন ডিসকাস ডেসিমাল এবং ইনকেস ডেসিমাল। এটা হচ্ছে যে ডেসিমাল মানে পয়েন্টের পরে যে শূন্যটা থাকবে সেটা, ডিসকাস করি তাহলে কমবে, এবং ইনকেস করলে এটা
বাড়বে। ওকে? দেন এই জায়গাতে আমরা ইনক্রিজ করে দিই, তাহলে এটা কমে গেল। এবার এখন যদি আমরা ম্যানুয়ালি এটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এই জায়গাতে 10% থেকে যাচ্ছে। ওকে? এই হচ্ছে ব্যাপার। তারপরে আছে খেয়াল রাখেন ফ্র্যাকশন। এখন আমরা এই জায়গাতে ক্লিক করলাম, এই জায়গাতে আমরা ফ্র্যাকশন ক্লিক করে দিলাম। এখন ফ্র্যাকশন ক্লিক করে সাপোজ 10 স্ল্যাশ যদি 2 করি, তাহলে অবশ্যই 10 এর মধ্যে 2 ভাগ করলে কিন্তু 5 হয়। এখানে খেয়াল করেন অটোমেটিক্যালি 5 হয়ে গেছে। তার মানে কি, এই জায়গায় যদি আমরা ফ্র্যাকশন দেওয়ার পরে যদি 20 দেন স্ল্যাশ এই জায়গাতে যদি আমরা 5 দিই, সেক্ষেত্রে কিন্তু 20 ভাগ 5 যদি করে দিই, বাইরে ক্লিকে তখন 4 চলে আসলো। ওকে? এই হচ্ছে ব্যাপার। আমাদের বাংলাদেশের নাম্বারে কিন্তু আমাদের কোড নাম্বার কি 013 অথবা 017। ওকে? দেন এই জায়গাতে একটা হাবিজাবি একটা নাম্বার দিয়ে দিই। একটা 11 অক্ষরের নাম্বার আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। ওকে? এখন আমরা যদি বাহিরে ক্লিক করি, খেয়াল করেন এই জায়গাতে শূন্য কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ যেহেতু আমরা বলেছিলাম মাইক্রোসফট এক্সেল হচ্ছে হিসাব করার সফটওয়্যার, হিসাব নিকাশ করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহৃত হয়। তো সেইজন্য আ ক্যালকুলেটর কখনো কিন্তু শূন্য আগে নেয় না। তো সেইজন্য শূন্যকে আগে নেওয়ার জন্য আমরা একটা সিস্টেম করতে পারি। যেহেতু আমরা নাম্বার এখানে এড করতে চাই, বিভিন্ন ডাটা কালেকশন নাম্বার এড করতে চাই, তো সেই ক্ষেত্রে এখানে একটা সিস্টেমের মধ্যে আমরা এখানে এড করতে পারি। একটু খেয়াল করি। তো সেইজন্য এই জায়গাতে আমরা আ নাম্বার ফরম্যাটে ক্লিক করার পরে আমরা লাস্টে কি আছে টেক্সট মোড। এই টেক্সট মোড যদি করে দিই, তাহলে যদি আমরা এবার শূন্য রেখে দিই, এই পাশে শূন্য, তাহলে কিন্তু শূন্যটা সে গ্রহণ করছে। ওকে? তাই নিয়ে যদি ডবল ক্লিক করে দিই, তাহলে জায়গা আয়তো নিয়ে নেবে। যদি নিচের দিকে টান দিই, তাহলে যতবার আমি নিব শূন্য, কিন্তু এই জায়গাতে নাম্বারটা আমরা এই জায়গাতে কিন্তু এড করতে পারছি। তো টেক্সট মোডের মাধ্যমে কিন্তু আমরা যেকোনো নাম্বার এখান থেকে এড করতে পারি। ওকে? তারপরে নিচে দিয়ে খেয়াল করি যাতে কারেন্সি অ্যাকাউন্টিং নাম্বার এবং ফরম্যাট। তো এটার কাজ হচ্ছে মূলত আপনি এই যে একটু আগে যেমন কারেন্সি দেখালাম, সাপোজ এই জায়গাতে আমি 4 কারেন্সি আছে, অথবা এই জায়গাতে আমার 10 কারেন্সি আছে, 20 কারেন্সি আছে। তো এই 20 কারেন্সিতে আমি এখন বাংলাদেশের কারেন্সিটা এড করতেছি। এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেটস, তারপরে ইউনাইটেড কিংডম আছে, ইউরো আছে, চাইনাস আছে। এই জায়গাতে যদি আমি মোর অ্যাকাউন্টে ক্লিক করে দিই, মোর অ্যাকাউন্ট ক্লিক করে এই জায়গাতে অ্যাকাউন্টের অপশনে গিয়ে এই যে সিম্বলে অবশ্যই এখানে কিন্তু বাংলাদেশ আছে। একটু খুঁজতে হবে। এখানে ডাইরেক্ট সার্চ দিলে কিন্তু আসে না। সেক্ষেত্রে আমরা একটু খুঁজে বের করব। তাহলে কিন্তু বাংলাদেশ অবশ্যই পাবো। ওকে? আমরা নিচে যাই। এখানে বাঙালি লেখা আছে। একটু খুঁজলেই কিন্তু আমাদের এই জায়গাতে পেয়ে যাব। ওকে? তো এই ক্ষেত্রে আমরা একটু একটু স্ক্রল করে আমরা একটু খোঁজার চেষ্টা করব। আ নিচেই আছে মেবি। একটু খুঁজতে হবে এই জায়গায়। কারণ ডাইরেক্ট সার্চ দিলে এই জায়গাতে কিন্তু এটা শো করে না। ওকে? আচ্ছা, এই যে সরাসরি কিন্তু এই যে বাংলাদেশ চলে আসছে। ওকে? দেন ক্লিক করলাম, যাতে আমি এখানে ওকে করলাম। তাহলে কিন্তু এই জায়গাতে বাংলার দেশে যে সিম্বলটা আছে, বাংলা টাকা, সেটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই হচ্ছে ব্যাপার। এখানে ডাইরেক্ট কিন্তু আলাদাভাবে কিন্তু সিম্বল দেওয়া আছে। এই জায়গাতে সাপোজ এই জায়গাতে 4 এর আমি দিতে চাই। এই যে দেখেন 400 এখানে হয়ে গেল, মানে পার্সেন্টেজ এক কথায়। তারপরে এখানে কমা আছে, আমরা চাইলে কিন্তু এখানে কমা দিতে পারি। ওকে? এই হচ্ছে ব্যাপার। তো নাম্বারিং কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা স্টাইলের কাজে ব্যবহৃত, মানে স্টাইলের কাজটা একটু বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথমে আছে কি দেখেন, কন্ডিশনাল ফরম্যাটিং। এটা একটি বড় একটি জায়গা। তো এটার জন্য আমাদের একটি মানে একটি ক্লাসে এটা সম্পূর্ণ গাইড হবে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এটা আলাদাভাবে একটি ক্লাস নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। পরের ক্লাসটা আমরা এই এক্সেলের হোম মেনুর মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমার পরের ক্লাস নাম্বার 4 যে ক্লাসটা হবে, সেইটা এই ক্লাসে সম্পর্কে অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে আমরা পরের ক্লাসটা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। ওকে? তারপরে আছে ফরম্যাট। আমরা এটার জন্য আমরা এখানে যাই, নতুন একটা টেবিলে যাই। এটা বাইরে ক্লিক করে আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা তুলে দিই, সেক্ষেত্রে নো ফিল। এই জায়গাতে ফরম্যাট আস টেবিল। তো এইটার কাজ কি? এখন আমি টোটালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফরম্যাট আস টেবিলে যদি যাই, তাহলে অনেকগুলো কিন্তু এই জায়গাতে স্টাইল আছে। আমরা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। কিছুটা এই যে এরকম। ওকে? এই জায়গাতে এই যে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো ফরম্যাটে সেগুলো আছে, কোনো কিছু রেডিমেড কাজ থাকবে, সেটাকে আপনি চাইলে এটা ব্যবহৃত করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার ফরম্যাট আসের টেবিল। ওকে? তারপর হচ্ছে স্টাইল। এই জায়গাতে রেডিমেড কিছু কাজ থাকবে। সাপোজ এই জায়গাতে সিলেক্ট করলাম, রেডিমেড কাজ করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে গেল। এটা করলাম, এই যে কালারটাও কিন্তু সে অটোমেটিক্যালি একটা কালার হয়ে যাচ্ছে। আমরা নর্মাল করলে এটা আগের অবস্থায় চলে যাবে। তো স্টাইলের কাজ হচ্ছে যে রেডিমেড কোনো কাজ থাকবে, সেইগুলো ব্যবহৃত করাকেই বলা হয় স্টাইল। এটাকে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই জায়গাতে করলাম কি অল বর্ডার। তাহলে কিন্তু এই জায়গাতে অল বর্ডার
হয়ে যাচ্ছে। এখন আমরা সেলস ব্যাপারে কাজ করার চেষ্টা করব। তো এই জায়গাতে সেলসের মূলত কাজ কি? সেলের কাজ। প্রথমে আছে দেখেন ইনসার্ট। ইনসার্টে যদি আমরা ক্লিক করি তাহলে এই জায়গাতে ইনসার্ট সেল এই জায়গাতে আছে ইনসার্ট রো, ইনসার্ট কলামস এবং ইনসার্ট শিট। এখানে নিচে যদি একটা ক্লিক করেন নিউ শিট এই জায়গাতে ক্লিক করলে কিন্তু ইনসার্ট শিট চলে আসবে। আমরা এই যে মার্ক করি এটা নিচের দিকে খেয়াল করেন এই জায়গাতে এই যে যোগ আইকন আছে এটা নাম হচ্ছে যে নিউ শিট। এই যে যদি আমরা যদি ক্লিক না করি যে নিউ শিট, তো এই হচ্ছে ইনসার্টে যদি ইনসার্ট শিট করলে তাহলে আমাদের নতুন একটা শিট তৈরি হবে। যে ক্লিক করি এই যে নতুন একটা শিট তৈরি হলো, শিট 1 শিট 2। ব্যাপারটা বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। তারপরে আছে খেয়াল করেন ইনসার্ট, প্রথমে গেছে ইনসার্ট, তারপরে ইনসার্ট কলাম, ইনসার্ট রো। ইনসার্ট কলাম মানে আমি চাচ্ছি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করি তাহলে একটা কলাম তৈরি হলো, তো মানে রো তৈরি হলো, এবং উপর থেকে যদি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করি তাহলে একটা কলাম তৈরি হলো। তো ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে? তো এটার জন্য আমি যদি এখানে যদি যাই, যদি আমরা এই জায়গাতে রো করি ইনসার্ট রো তাহলে কিন্তু একটা রো কল তৈরি হলো। এই জায়গাতে যাই তাহলে ইনসার্ট যদি কলাম করি তাহলে একটা কলাম তৈরি হলো। তো এই হচ্ছে ব্যাপার কলাম এবং রো এর ক্ষেত্রে। ওকে, কিন্তু এই জায়গাতে সেলসের একটা ব্যাপার আছে। তো সেল কি? এখন আমি এটাকে একটু জুম করলাম, জুম করলে ব্যাপারটা ভালো হয়। আমি যে এখানে সপ্তআশি আছে না 87, তো এই 87 এর কাছে একটা সেল মানে একটা ঘর, বক্স, এই বক্সটা নিতে চাই। তো সেই ক্ষেত্রে কি করবো? আমরা এখানে ক্লিক করলাম, সিলেক্ট করে যদি আমরা এই সাইড ক্লিক করার পরে এই জায়গাতে বলছে যে শিফট সেলস রাইট, শিফট সেলস ডাউন, ইন্টার রো এবং এন্ট্রি কলাম। তো সেই ক্ষেত্রে আমরা যদি করি, যদি ডাউন করি তাহলে এই জায়গাতে নতুন একটা তৈরি হলো, বাকি যেগুলো থাকলো এগুলো পরের মানে পেছনে এটা সরে গেল। বুঝাইছে? এই জায়গাতে নতুন একটা বক্স এনে তৈরি হলো। আমরা চাইলে এই জায়গাতে করতে পারি, কন্ট্রোল জেড করলে এরকম হয়ে যাবে। এখন 4 এবং 5-এর মাঝখানে একটি ঘর নিতে চাই, বক্স নিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা আবার সিলেক্ট করে ইনসার্ট সেলে ক্লিক করলাম। এই জায়গাতে দেন এই জায়গাতে আমরা যদি ডাউন করি অথবা আপ করি তাহলে উপরে যাবে, যদি ওকে করি তাহলে এই জায়গাতে একটা দেখেন একটা সেলস তৈরি হলো। এই হচ্ছে ব্যাপার সেলের ব্যাপারে। এই জায়গাতে ডিলেট আছে, আমরা যদি কোনো সেল রো ডিলেট করতে চাই ডাইরেক্ট এই জায়গায় ক্লিক করে সেম একই জিনিস আমরা যদি সেলস ডিলিট করতে চাই একটি সেল ধরে জাস্ট আমরা এই জায়গা থেকে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। রো শিট করলে মানে ডিলিট শিট রো, ডিলিট শিট কলাম, মানে টোটাল কলাম রো ডিলিট করতে চাই, ডিলিট শিট চাইলে টোটাল শিট করতে চাই কিছুটা। এটা আছে ইনসার্ট, এটা আছে ডিলিট। ওকে, তারপরে আমরা অটো সামের ব্যাপারে শেখার চেষ্টা করবো, এডিটিং এর ব্যাপারটা। ওকে, তো এডিটিং এর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো। এই জায়গাতে সূত্র কি করছে একটু ইন্টার মারি তাহলে বের হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাতে সামের ব্যাপারটা একটু একটু বোঝার চেষ্টা করব। আমরা এটাকে টোটালটা কপি করি, কপি করে আমরা এই জায়গাতে কপি করে আমরা আচ্ছা নতুন একটা রো নিয়ে আসছি। এই জায়গাতে আমরা পেস্ট টোটালটাকে সিলেক্ট করে আমরা পেস্ট করব। এই জায়গাতে জেনারেল করে দিই, সব জেনারেল করে দিই, এই জায়গাতে আমরা সিলেক্ট করব। ওকে, এটা আমরা কাট করে দিই। এই জায়গা থেকে একটু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি ডাইরেক্ট দিয়ে কন্ট্রোল সি, দেন এই জায়গা থেকে এসে কন্ট্রোল ভি। ওকে, তাহলে এটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। এটাকে এবার আমরা বর্ডার নো বর্ডার করে দেবো, তাহলে বর্ডার আউট হয়ে যাবে। দেন এই জায়গাতে আমরা সব জেনারেল করে দিয়ে এটাকে আমরা জাস্ট কাট করে দেবো। ওকে, দেন এই জায়গাতে আমরা ঠিকভাবে সময় নিয়ে নেবো, তাহলে এই জায়গাতে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে যে এখানে আছে কি অটো সামের ব্যাপারটা একটু শেখার চেষ্টা করবো। ওকে, দেন অটো সামের ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে যদি অটো সামে ক্লিক করি প্রথমে আছে দেখেন সাম মানে যোগ। তো আমরা এই জায়গাতে যদি আমি সাম করতে চাই, এই জায়গাতে যদি আমি সাম করতে চাই তাহলে আমরা এটার একটা যোগফল চলে আসবে। এটা আমি ক্লিক করে এটা আমরা কেটে দিই। ওকে, এটা কন্ট্রোল এটা আচ্ছা এটাকে আমরা কপি করে কাট করে এই জায়গাতে আমরা পেস্ট করে দিই, দেন এটাকে কপি করে এই জায়গাতে আমরা পেস্ট করে দিই। ওকে, তো এই জায়গাতে আমরা প্রথমত অটো সামের ব্যাপারটা হচ্ছে সাম মানে যোগ করার ক্ষেত্রে আমরা 3টাকে যদি যোগ করতে চাই সেই ক্ষেত্রে অটো সাম ইন্টার মারলে কিন্তু 3টার একটা যোগফল বের হয়ে যাবে। এবার যদি এটাকে ক্লিক করে নিচ থেকে টান দিই তাহলে অটোমেটিকলি কিন্তু টোটাল অ্যান্সারটা বের হয়ে গেল। ওকে, দেন তারপরে আছে কি দেখেন, তারপর আছে অ্যাভারেজের ব্যাপারটা জানতে চাই, 72 87 অ্যাভারেজ জানতে চাই। সেই ক্ষেত্রে জাস্ট আমি অ্যারো বাটনে ক্লিক করে অ্যাভারেজ ক্লিক করলে এখানে একটা টোটাল অ্যাভারেজের একটা সূত্র বসে যাবে, ইন্টার মারলে কিন্তু এখানে একটা অ্যাভারেজ চলে আসবে। ওকে, তারপরে এখানে যদি আমরা আবার যাই, এখানে যদি আমরা এই জায়গায় ক্লিক করি
কাউন্ট নাম্বার, এই যাতে কতটা নাম্বার আছে, তো সেই ক্ষেত্রে কাউন্ট নাম্বারে ক্লিক করলে হবে কি যে একটা সূত্র বসে যাবে অটোমেটিকলি, এন্টার মারলে কিন্তু এটা 3টা নাম্বার আছে, সেই ক্ষেত্রে এটা কাউন্ট নাম্বার হয়ে যাবে। তারপর আবার এই জায়গায় যাই, এই জায়গা গিয়ে আপনারা যদি ম্যাক্স করি, ম্যাক্সিমাম আর মিনিমাম। ম্যাক্সিমাম মানে এটা সর্বোচ্চ কত, এই যে সর্বোচ্চটা জানতে হলে এই যে ক্লিক করলাম, তাহলে কিন্তু এই জায়গাতে সর্বোচ্চটা হয়ে যাচ্ছে। সপ্তাহে চলে আসছে। এই যাতে আমরা অ্যারো ক্লিক করি, মানে নিচের দিকে টান দিই, তাহলে কিন্তু অটোমেটিকলি অ্যান্সারগুলো বের হয়ে যাচ্ছে। ওকে, তারপরে এখানে খেয়াল করি, এই জায়গাতে খেয়াল করে মিনিমামের ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাতে টোটালটাকে সিলেক্ট করে যদি আমরা কাট করে দিই, তাহলে সব কেটে যাবে, ডিলিট করলো। এই জায়গাতে মিনিমাম যদি করে সর্বনিম্ন যেটা আছে সেটা সূত্র হিসাবে অটোমেটিকলি কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। ইন্টারমারি, তাহলে দেখেন এখানে 54, এখানে সর্বনিম্ন সূত্র। এই হচ্ছে সামের ব্যাপারের ক্ষেত্রে। অটো সাম ব্যাপারে কিছু সূত্র যা অটো থাকবে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনি করে নিতে পারেন। ওকে, তারপর আছে ফিল। এখানে ফিল ডাউন, রাইট, আপ, লেফট, এটা টোটালি কোনো কাজ আমি দেখতে পাই না। এই জায়গাতে শুধু কাজ বলতে গেলে সিরিজ বলে একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করি, আমরা সিরিজের যে অপশনটা আছে শুধু এটার মূলত কাজ। ঠিক আছে, এই সিরিজের কাজটা আমরা কি, এটা একটু বোঝার চেষ্টা করবো। এর আগে আমি দেখিয়েছি অবশ্য। এই যে সিরিজের কাজ, সাপোজ আপনি সিরিয়াল মেনটেন করবেন, এখানে এস নেবেন। এল মানে সিরিয়াল, এখানে একাধিক সিরিয়াল নেবেন। তো সেক্ষেত্রে প্রথমে যে 1 নম্বর সিরিয়াল, 2 নম্বর সিরিয়াল, 3 নম্বর, এটাকে করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যবহার, মানে অনেক সময় কিন্তু প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি করবো কি, জাস্ট আপনি 1 দিবেন, 1 দিয়ে এই জায়গাতে যদি ফিল যাবেন, ফিলে গিয়ে সিরিজে করেন, সিরিজে যান, তাহলে এই জায়গাতে কলাম ইউজ করেন, যেহেতু কলামের নাম্বার নিতে চান, সেক্ষেত্রে স্টেপ ভ্যালু 1, স্টপ ভ্যালু যদি 100 নিতে চান, সেক্ষেত্রে 100 সিলেক্ট করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এই জায়গাতে সিরিয়াল মেনটেন করে কিন্তু এই জায়গাতে সিরিয়াল মেনটেন হয়, কিন্তু 1 থেকে 100 মান কিন্তু এই জায়গাতে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, হচ্ছে যে ফিলের কাজ। ওকে, তারপরে এই যাতে ক্লিয়ারের কাজ কি, ক্লিয়ার কাজ হচ্ছে যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি কোনো কালার দিয়ে দিই। ওকে, দেন এবার যদি আমরা এটাকে সিলেক্ট করে যদি আমরা ক্লিয়ার করি, প্রথমে কি আছে দেখেন, ক্লিয়ার অল মানে টোটালটা হারাই যাবে। ওকে, দেন আমরা কন্ট্রোল জেড করি, তারপর ক্লিয়ার ফরম্যাটিং মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা চলে যাবে। তারপর ক্লিয়ার কন্টেন্ট মানে যেটা মনে করেন মাঝখানে যে লেখাটা আছে সেটা হারাই যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। জাস্ট ক্লিয়ার মানে আপনার একটা কি, যে যেটা করেছেন সেটা হারাই যাবে, এখান থেকে ক্লিয়ার অল করে দিলে তো এটা হারাই গেল। ওকে, তারপর এসে আছে শর্ট এবং ফিল। শর্ট এবং শর্টে যাই, শর্ট টু জেড, টু জেড টু এ, তারপর কাস্টম শর্ট। শর্টের কাজ কি, শর্টের কাজ হচ্ছে যে আপনি এখানে সাপোজ 1, এখানে সাপোজ 3, এই জায়গাতে 2, এই জায়গাতে 5, এই জায়গাতে 4, এই জায়গাতে 8, এই জায়গাতে 7, এই জায়গাতে 9, এই জায়গাতে 10। এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত লিখেছি, তবে এটা সিরিয়াল মেনটেন নাই। এটা সিরিয়াল মেনটেন করার জন্য আমরা সরাসরি শর্টে যাব। শর্টে গিয়ে আমরা যদি যাই, শর্টে যাওয়ার পরে এই জায়গাতে এই জায়গাতে প্রথমে A to Z করে দিন, সেক্ষেত্রে কী হবে দেখেন, A to Z কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সিরিয়ালটা মেনটেন হয়ে গেল। আবার শর্টে গিয়ে যদি আমরা এই জায়গাতে Z to A করি, তাহলে কী হলো, দেন 10, 9, 8, 7, 5, 4, 3, 2, 1 এরকম হচ্ছে। তো সেই ক্ষেত্রে সিরিয়াল মেনটেনের জন্য আমরা শর্টের ব্যবহার করতে পারি। ওকে, আমরা একটু আগের একটা ফাইলে যাই, এখানে গিয়ে সাপোজ এই জায়গাতে কি আছে, ফাইন্ড এবং সিলেক্ট। তো ফাইন্ডের কাজ কি, ফাইন্ডের কাজ হচ্ছে যে এখানে আমি কোনো কিছু খুঁজতে চাই, তো সেই খোঁজার জন্য আমরা ফাইন্ডের কাজ করতে পারি। কি, আমি যদি ফাইন্ড ক্লিক করলাম, এখানে ফাইন্ড ক্লিক করে এখানে জাহিদ নামে কিছু আছে নাকি আমি দেখার চেষ্টা করি। জাহিদ লিখে সার্চ দিলাম, ফাইন্ড অল, এক্ষেত্রে দেখেন একটা জাহিদ এই জায়গাতে শো করছে। ক্লিক করি, তাহলে কোথায় জাহিদ আছে, এই যে এখানে জাহিদ আছে, বুঝা গেছে, এই যে দেখেন চলে আসছে এই জায়গাতে। ওকে, দেখেন আমরা চাইলে কিন্তু এই জায়গা থেকে কোনো কিছু খুঁজে বের করতে পারি। ওকে, এ হচ্ছে ব্যাপার, আমরা কোনো কিছু খোঁজার জন্য ফাইন্ড ব্যবহার করতে পারি। এবং তারপর আছে দেখেন রিপ্লেসের কাজ হচ্ছে যে কি, রিপ্লেসের কাজ হচ্ছে যেটা আমি খুঁজে বের করেছি, যেমন ফাইন্ডে একটা কাজ করলাম, যে জাহিদ নামটা বের করলাম। এখন ওই জাহিদের নামে আমি অন্য কিছু রাখতে চাই, সাপোজ জাহিদের নামে আমি আহিদ রাখতে চাই, অথবা আহিদ রাখতে চাই। ওকে, জাহিদের জায়গাতে আমি আহিদ রাখতে চাই, তো সেই ক্ষেত্রে কী হবে, তো সেই ক্ষেত্রে আমি করলাম কি, জাহিদের জায়গাতে জাহিদ লিখলাম, ফাইন্ড উইথ হোয়াটের জায়গাতে জাহিদ লিখলাম, এবং রিপ্লেস উইথের জায়গাতে আমি আহিদ লিখলাম। এবং যদি রিপ্লেস অল করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে জাহিদ লেখা ছিল, এই জায়গাতে কিন্তু আহিদ হয়ে গেল। তো ব্যাপারটা বোঝা গেছে। তো আজকের ক্লাসে আমরা এখানে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল এবং সেলস এবং এডিটিংয়ের সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আগামী ক্লাস হবে কন্ডিশনাল ফরম্যাটিং, এইটার সম্পর্কে আগামী ক্লাস হবে ইনশাআল্লাহ। তো
তো ওকে, সবাই ভালো থাকেন। যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিবেন, লাইক করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টসে বলবেন যে কেমন হয়েছে ভিডিওটা। তো সাথে থাকেন, আশা করি নতুন কিছু ভিডিও দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।